আগামী অর্থবছরের জন্য প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিকভাবে বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার মেজবাউল হক। মেজবাউল হক, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আগামী অর্থ বছরের জন্য প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রণয়ন করা হবে। এটি কি আমাদের এই অর্থনীতির জন্য বেশ বড় কিনা? দেখুন, যে কোনো দেশে মোট দেশজ উৎপাদন জিডিপির ভিত্তিতে বাজেট দেওয়া হয়। আপনি যদি উন্নত বিশ্ব বা বাংলাদেশের সমপর্যায়ের দেশগুলোর থেকেও তুলনা করেন, তাহলে কিন্তু আমাদের জিডিপির তুলনায় এই বাজেটের আকার খুব বড় না। কিন্তু আসলে আমাদের গত কয়েক বছর থেকে স্থানীয় বেশ কিছু অবকাঠামো সংস্কার সবকিছু মিলে একটা সমস্যা বিরাজমান আছে। সেই সাথে বিশ্ব অর্থনীতিতেও মধ্যপ্রাচ্য ইস্যু, তার আগে রাশিয়া ইউক্রেন একটা সমস্যা এসেছে। সেই কারণে আমাদের মানে অর্থনৈতিক সক্ষমতাটা কম। সেই হিসেবেই মানে এখন আপনাকে বাজেটের মূল কাজ হচ্ছে যে ব্যয় করবেন, কিন্তু ব্যয় করতে হলে তার আগে আয় করা লাগে। কিন্তু আমাদের আয়ের যে গতিটা, সেটা খুবই নিম্নমুখী হয়। আমাদের সার্বিক প্রেক্ষাপটে এই আকারটা বেশ বড়। আপনি যদি চিন্তা করেন, গত বছরও ছিল ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট। সেখান থেকে এটা বেশ ১৮% বা তারও কিছু বেশি। সেই সূত্রেই বলা যায় যে আসলে আমাদের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এটা বেশ একটা উচ্চাভিলাষী বা বড় বাজেট। জি, আরেকটু বিষয় একটু জানতে চাই, এত বড় বাজেট দেওয়ার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা উচিত বলে মনে করেন? জি, আপনি জানবেন যে গত ২০২৪-এর ৫ই আগস্টের পরে একটা ট্রানজ্যাকশন পিরিয়ড ছিল। তখন অন্তর্বর্তী সরকার ছিল। তারা একটা অর্থনীতিকে পুনর্গঠনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন একটা সংস্কারমূলক অর্থনীতি বিরাজ করায় তখন বাজেট, ওই অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা ছোট বাজেট দেওয়ার একটা টেনডেন্সি ছিল। তারা সেভাবেই বাজেট দিয়েছিলেন। কিন্তু আপনি জানেন গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পর একটা রাজনৈতিক সরকার বিএনপি এখন ক্ষমতায় আছেন। বিএনপির একটা নির্বাচিত সরকারের, রাজনৈতিক সরকারের সবসময় রাজনৈতিক কিছু নির্বাচনী প্রতিশ্রুতি থাকে এবং তাদের কিছু কাজ দেখানোর একটা থাকে, প্রথম বছরই প্রবণতা থাকে। সেই ক্ষেত্রেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে বেশ কিছু ক্ষেত্রে বরাদ্দ বেশি প্রয়োজন হচ্ছে। যেমন ধরেন, এই সরকার বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, আরও বেশ কিছু নতুন প্রায় ৮টা সোশ্যাল সেফটি নেটের আওতায় নতুন প্রকল্প নেওয়া হয়েছে। আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের একটা নতুন পে স্কেল বাস্তবায়নের একটা বিষয় আছে। সেখানে প্রায় ৩০-৩৫ হাজার কোটি টাকা বাড়তি অর্থ থাকা প্রয়োজন হবে, সেই জন্য রাখা হচ্ছে আংশিক বাস্তবায়নের ক্ষেত্রে। তারপর আপনার এই মধ্যপ্রাচ্য ইস্যুতে আপনার জ্বালানির দাম প্রচুর বেড়ে গেছে। সেখানে যে গ্যাস, বিদ্যুতে ভর্তুকির পরিমাণ বাড়বে। সারের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে, সেখানেও ভর্তুকির, এইসব কারণেই মূলত বাজেটটা একটু বড় করতে হচ্ছে সরকারকে। তবে যদি ধরেন যে রাজনৈতিক সরকার না হয়ে যদি অন্তর্বর্তী সরকার আরও কন্টিনিউ করতো, সেক্ষেত্রে হয়তো তারা মানে এইসব প্রায়োরিটিগুলা কিছুটা কমিয়ে কিছুটা রিয়ালিস্টিক বাজেট দেওয়ার চেষ্টা করতো। কিন্তু একটা রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে কিছুটা উচ্চাভিলাষী বাজেট দিতে হচ্ছে বলেই আমরা জানতে পেরেছি। আপনার প্রতিবেদনে বলেছেন যে বহুমাত্রিক চাপ, সেটি আসলে কি? বহুমাত্রিক চাপ বলতে আপনি আমি যেহেতু অর্থনীতি নিয়ে কাজ করি, আমরা দেখছি যে ২০২০ সালে যখন করোনা শুরু হলো, তারপর থেকে কিন্তু একের পর এক বৈশ্বিক চাপ আসছেই। করোনার পর রাশিয়া, ইউক্রেন, তারপর এখন মধ্যপ্রাচ্য, আরও মাঝে বেশ কিছু সমস্যা আসছিল আর কি। সে কারণে আমাদের বৈশ্বিক একটা চাপ আছে। কিন্তু তাছাড়া আমাদের স্থানীয় অ আমাদের ২০২৪-এর আগস্টে যে আমাদের একটা অভ্যুত্থান হয়েছে, সেখানেও কিন্তু আমাদের একটা যে ক্রমান্বয়ে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কম ছিল, আমাদের একটা পাচার-টাচার একটা অর্থনীতিতে একটা খুব ক্ষত সৃষ্টি হয়েছিল। এবং গত ২ বছর আপনারা সবসময় শুনবেন যে অর্থনীতির আগে খুব ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হতো, কিন্তু আমাদের অর্থনীতিটা খুব খারাপ অবস্থায় চলে গেছিল। সেখান থেকে একটা পুনরুদ্ধারের অবস্থা চলছে। কিন্তু আমরা সেখানে এখনও কিন্তু পুরোপুরি পুনরুদ্ধার হতে পারিনি। আমরা বৈশ্বিক
শখের পাশাপাশি আমাদের কিন্তু স্থানীয় অনেক সমস্যা, কাঠামোগত সমস্যা, এইসব কারণে আমরা অনেক ক্ষেত্রেই জ্বালানিতে আমদানি নির্ভরতা, সব কিছু ক্ষেত্রে আমাদের অর্থনীতিটা এখনও আপনার এখন বিনিয়োগ মান্দা, তারপর রাজস্ব বাড়ছে না, মূল্যস্ফীতি একটা ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও বিরাজমান, আর্থিক খাতে আপনার এক ক্রমান্বয়ে সমস্যা, খেলাপি ঋণ বেশি, সব কিছু মিলিয়ে একটা সার্বিক একটা চাপে আছে। এই সব চাপগুলাই আমরা এই নিউজে উল্লেখ করেছি। বহুমাত্রিক চাপ নেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু বাজেটটা একটু বড়, ব্যয়ের আয় ব্যয়ের হিসাবটাও তো আমাদের একটু দেখতে হবে। আয় ব্যয়ের হিসাবটা একটু যদি আমাদেরকে একটু জানাতেন। জি, এটা হলো যে আপনার আপনি যদি আয় 10 লাখ কোটি টাকা করতে পারেন, আপনি 13 লাখ কোটি টাকার বাজেট দিলেও সমস্যা নাই। কারণ হলো যে আন্তর্জাতিকভাবেই একটা স্বীকৃত যে মোট জিডিপির 5% পর্যন্ত আপনি ঋণ করতে পারবেন উন্নয়নশীল দেশগুলোর জন্য। এটা খুব বার্ডেন না, এটা মোটামুটি দেশের জন্য ভালো। কিন্তু আমাদের আয়ের পরিস্থিতিটাই খুবই খারাপ। কারণ আমরা গত বছর মানে চলতি বাজেটে সরকারের একটা আয়ের লক্ষ্যমাত্রা ছিল 5,88,000 কোটি টাকা। তো আমরা যে আয়ের যে গত 9 মাস বা 10 মাসের যে প্রবৃদ্ধি লক্ষ্য করছি, সেখানে আসলে কোনোভাবেই সেটা 5 লাখ টাকা ক্রস করবে না। সেখানে আপনি আগামী বছরে আমাদের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 7 লাখ কোটি টাকা। মানে যদি আপনি এখানে 5 লাখ কোটি টাকা আয় করতে, 5 লাখ হবে না, তারপর আমি ধরে নিলাম হলো, তাহলে পরের বছর আরও 2 লাখ কোটি টাকা। এটা আসলে আমাদের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে এখন তো ব্যবসা বাণিজ্য খুব বেশি আমরা গতি সঞ্চার করতে পারিনি। সার্বিকভাবে আসলে অর্থনীতিবিদ থেকে শুরু করে ইভেন অর্থ মন্ত্রণালয়ের লোকজনও বলছে যে এটা আসলে খুব কঠিন হবে এই 7 লাখ কোটি টাকা আয় করা। তখন 7 লাখ কোটি টাকা আয় করতে না পারলে আপনি তাহলে ব্যয় করবেন, এটা তো মানে বাজেটের একটা সামঞ্জস্য থাকে না। তো আমাদের এখানে একটা বড় চ্যালেঞ্জ যে আমরা রাজস্ব আয় কিভাবে বাড়াবো। আয় যদি বাড়াইতে না পারি তাহলে আমাদের কি করতে হয়? আমাদের সরকারের যে ব্যয়গুলো হয় সেটা তো ব্যয় অবশ্যই করতে হবে। কারণ আপনি কিছু কিছু ব্যয় আছে যে হয়তো এবার না করলাম, কিছুটা স্থগিত রাখলাম, কিন্তু কিছু কিছু ব্যয় আছে সরকারের করতে হবে, যেমন পরিচালন ব্যয়, বেতন ভাতা, বিভিন্ন সুদ পরিশোধ, এইসব বিষয়গুলো যখন ব্যয় করতে হবে তখন সরকারকে বাধ্য হয়ে ঋণ করতে হয়। আপনারা স্থানীয় বিভিন্ন উৎস থেকে ঋণ করি, বৈদেশিক ঋণ করি। এভাবে কিন্তু আমাদের বেশ কিছুদিন থেকে, বেশ কয়েক বছর থেকে আমাদের এই যে আয় ব্যয়ের তফাৎটা খুব বেশি হয়ে যায়। আমরা একসময় ঋণের যে একটা থাকে ঝুঁকি, আমরা কিন্তু ঋণের ঝুঁকি মুক্ত ছিলাম 2-4 বছর আগেও। কিন্তু এখন আমরা IMF বা অন্যান্য সূচকে আমরা এখন মধ্যম বা নিম্ন মধ্য ঝুঁকির ঋণের দেশে পরিণত হতে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই খারাপ। আর এখন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা ঋণ করে ঋণ পরিশোধ করছি। তাহলে যদি এই ঋণ যদি আরও বেড়ে যায়, সেটা আমাদের দেশের জন্য, জাতির জন্য খুবই একটা মানে অমঙ্গল ইঙ্গিত বহন করে। তাই আমাদের মূলত রাজস্ব বাড়ানোর সাথে সামঞ্জস্য করেই বাজেট দেওয়া যৌক্তিক, খরচ করা যৌক্তিক বলে মনে করেন সংশ্লিষ্টরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে